আমার জীবনের প্রথম ঈদ বাবার কুলে উঠে গেলাম। আমাদের গ্রামের মসজিদের সামনে ঈদের নামাজ হবে। সত্তর বছর আগে আমার 6.5 বছর বয়স, আমার সেইটাও মনে আছে। তখনকার যে ঈদ আমাদের গ্রামে আমার প্রথম মনে আছে, খুব ক্ষীণভাবে আমার মনে আছে। আমার জীবনের প্রথম ঈদ বাবার কুলে উঠে গেলাম মসজিদের সামনে, আমাদের গ্রামের মসজিদের সামনে ঈদের নামাজ হবে, বাবার কুলে উঠে গেলাম। এটাকে বলতাম বকরি ঈদ, কুরবানির ঈদ। সেই ঈদে আমি বাবার কুলে একটা রঙিন জামা গায়ে দিয়ে গেলাম। তখনকার সময়ে জামা কিন্তু বাজার থেকে কিনা যেত না অথবা কিনা হতো না। আমাদের বাড়ির পাশে একমাত্র বড় বাজার ছিল আমাদের বাড়ির পাশে, তৎকালীন বৃহত্তর সিলেট জেলার আজমিরিগঞ্জ, বিখ্যাত ভৈরব বাজারের পরে ভাটি অঞ্চলে আজমিরিগঞ্জই সবচেয়ে বড় বাজার। এবং আমার বাবা প্রত্যেক বৃহস্পতিবারে আর রোববারে ওই আজমিরিগঞ্জের বাজারে যেতেন এবং আজমিরিগঞ্জ বাজারে গিয়া ঈদের সময় উনি কাপড় কিনে আনতেন। আমাদের শার্ট, আমাদের মা বোনদের জন্য শাড়ি, আমাদের জন্য শার্ট আনতেন। এবং শার্ট আনলে পরে দর্জি বাড়িতে আমাদেরকে নিয়ে যাইতো। আমাদের গ্রামের 4-5টা দর্জি বাড়ি ছিল, এদের তখন আর অবসর থাকতো না। আমাদেরকে সেই দর্জিরা, যাদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা আমাদেরকে ওই 3 দিন 4 দিন সময় দিত। 4 দিন পরে আইসেন একটা শার্ট বানাই দিত, সেই শার্টটা গায়ে দিয়া ঈদ করতে যাইতাম। এবং এইটা দীর্ঘদিন চলেছে। দীর্ঘদিন কেমন, আমি ক্লাস 1 থেকে যখন ক্লাস 6-এ উঠলাম, ইটনা সদরে না আসা পর্যন্ত, আমার বাড়িটা ইটনা সদর থেকে 3 মাইল দূরে জয়সিদ্ধি গ্রাম, বিখ্যাত আনন্দমোহন বসুর গ্রাম, যার নামে আনন্দমোহন কলেজ ভারতের প্রথম র্যাঙ্গলার, সেই গ্রাম আমার। তার থেকে 3 মাইল দূরে আমি হাই স্কুলে ভর্তি হলাম ইটনাতে। তখন ইটনাতে আবার একটু স্ট্যান্ডার্ড কাপড় পাওয়া যাইতো ইটনা সদর বাজারে। সেইখানে ওই বকলেসুলা হাফ প্যান্ট পরলাম আর সুন্দর বুতাম লাগানো শার্ট পরলাম। এবং আমার মনে আছে সেই সময়ের ঈদগুলো এইভাবেই হইতো, সাধারণভাবে। এত কিছু কেনাকাটা, খাওয়া দাওয়া, এত কিছু ইফতার বাড়িতে হতো। আমাদের গ্রামে তখনও বাজার ছিল না। আমি যে সময়টার কথা বলছি সেই সময়টা ধরেন 56, 57, 58, 59, 60 সন, 61, 62, 63, 64 এই পর্যন্ত আমাদের জয়সিদ্ধিতে কোনো বাজার ছিল না। বাজারটা করছি মূলত মুক্তিযুদ্ধের পরে আমি এবং আমরা মুক্তিযোদ্ধারা। আমাদের গ্রামে কোনো হাই স্কুল ছিল না। হাই স্কুলটা করছি মূলত আমি এবং আমরা, এবং নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধারা। বাজার এবং হাই স্কুল জয়সিদ্ধিতে করা হয়েছে 72 সনে, 73 সনে, সেটা হলো মুক্তিযুদ্ধের পরে আমরা করছি, মুক্তিযোদ্ধারা করছি, আমি নেতৃত্বে ছিলাম। বাজার করা হইতো, ওই আজমিরিগঞ্জের বাজারে যাওয়া হইতো। আমাদের বাড়ির থেকে আজমিরিগঞ্জের বাজার হইতো 8 কিলোমিটার দূরে, ওইখানে নৌকা দিয়ে যাইতে হইতো। নৌকা দিয়া, শুকনার দিনেও নৌকা, বর্ষার দিনে তো অবশ্যই নৌকা, ঢেউ ভাইয়া নৌকা যেত। প্রত্যেক বৃহস্পতিকে বাজার করে আনতো, অথবা রোববারে বাজার, সপ্তাহে 1 দিন বাজার করতো। সেখান থেকে হতো ইটনা একটা ছোট্ট বাজার ছিল। আরেকটা বাজার ছিল আমাদের এলাকাতে, একটা হিন্দু এলাকা, যেখানে 100% হিন্দু ইউনিয়ন ছিল, সামান্য 200 মুসলমান ছিল। সেই গ্রামটার নাম হলো, ইউনিয়নটার নাম হলো ধনপুর, ইটনা থানা 2 নম্বর ইউনিয়ন। সেই ধনপুর বাজারটা খুব বড় বাজার ছিল, যেখানে নেত্রকোনা, মোহনগঞ্জ পর্যন্ত ধরে খালিয়াজুড়ি, দিরাই, শাল্লা, ইটনা, তারাইলের মানুষ ওই বুধবার দিন বাজার হইতো সেই বাজারে। এটা একটা বড় বাজার ছিল। এইরকম বাজার কেন্দ্রিক ছিল, সাপ্তাহিক বাজার কেন্দ্রিক ছিল মানুষের কেনাকাটা। এখন যেমন ঘরের পাশে, ঘর থেকে বেরোলে 4 স্টল, দোকান, বাজার, এইরকম কিছুই ছিল না তখনকার সময়। এটা একদম ওই যে বলে শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লবগ, নাম্রখানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল, দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ, এই ধরনের গ্রাম ছিল তখন। নীরব, নিস্তব্ধ, সাধারণ মানুষ কোনোভাবে বেঁচে থাকতো, মাতবররা দেশ চালাইতো। এই ছিল গ্রামীণ মাতবররা বিচারাচার করতো। সদরে মানুষ বিচারের জন্য সাধারণত আসতো না। সব ওই 7 গ্রামী, 1 গ্রামী বিচার, 7 গ্রামী বিচার, একটা সর্বোচ্চ বিচার হলো 22 গ্রামী বিচার। ওইগুলো আমি দেখছি, এগুলো আমাদের বাড়িতে হইতো, কারণ আমাদের বাড়িতে বাংলা ঘর খুব বড় ছিল। ওইখানে 22 গ্রামী বিচার হইতো, 22 গ্রামের মাতবররা আসতো। ওই ছিল তখনকার একটা সমাজ ব্যবস্থা। কোনো ইলেকট্রিসিটি ছিল না, বাতি ছিল না, ফ্যান ছিল না, কিছুই ছিল না। তবে ছিল কি, বৈশাখে জমিতে হলুদ ধান ছিল। সেটা, সেই সৌন্দর্য কেউ না দেখলে এটা বুঝতে পারবে না।
নদী ভরা মাছ ছিল। আমরা যে মাছ খাইছি, আমার বাবা নদী রাখতেন, পরবর্তী সময় আমার বড় ভাই নদী রাখতেন, আমাদের নদীতে শেয়ার থাকতো। যেহেতু মোটামুটি সচ্ছল পরিবারের লোক আমি এলাকাতে, এই মাছ হাওর অঞ্চলের মাছ যারা না যায়, আমি ছোটবেলায় যে মাছ দেখছি, ধরেন ৫-৫০ সন থেকে ধরে ৫৬, ৫৭, ৫৮ যে মাছ দেখছি, বড় বড় রুই মাছ, চিতল মাছ, সেই বাউস মাছ, সেই কাতলা মাছ, এগুলো কল্পনার বাইরে। ওই সময় ছিল ভাত ছিল, মাছ ছিল, আর ছিল গরু, গাভী, দুধ গ্রামের মানুষের। এখন যেমন কমার্শিয়াল দুধ অনেক বেশি, এটা ঠিক আছে, কিন্তু তখন গ্রামের গৃহস্থের বাড়িতে গাভী থাকতো, সেই গাভীর দুধ খাইতো সবাই। আমি দেখছি আমার বাড়ি তো ৭টা থেকে 10টা গাভী থাকতো, দুধ দোহন করে এটাকে দিত, মন্থন করতো আমার মা। আমরা দেশে কায়ের দিত, দুধ কায়ের দিয়ে এখানে ঘি তুলতো এবং মাথাটা গরিব মানুষকে দিয়ে দেওয়া হইতো। ওই ছিল সমাজ, তৎকালীন সমাজের ব্যাপারটা। এবং মানুষের মধ্যে অনেক বেশি সত্যবাদিতা ছিল, কারণ তখন সামন্তবাদী সমাজের অবশেষ। আমি যেটা দেখছি, সামন্তবাদী সমাজের জমিদাররা চলে যাচ্ছে, আমার দেশের আনন্দমোহন বসুর বাড়ির জমিদারি চলে যাচ্ছে, ইটনার গুপ্ত বাড়ি, দেওয়ান বাড়ির জমিদারি চলে যাচ্ছে, বড় বড় জমিদারেরা আস্তে 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 শহরে চলে যাচ্ছে, তাদের ছেলেপেলেরা কেউ শিক্ষিত হইয়া এই কলকাতা বা ঢাকায় চলে আসতেছে, মেনলি কলকাতায়, কারণ হিন্দুরাই জমিদার ছিল, তারা চলে যাচ্ছে। আর দুইজন একজন যারা থাকতো নিরীহভাবে কিছু টাকা পয়সা তুলতো, ওই যে সমাজ, সামন্তবাদের অবশেষ যে সমাজটা, এটা আমি ছোটবেলায় দেখছি। ওই সমাজে মানুষ অসত্য কথা, মিথ্যা কথা খুব কম বলতোই না। একটা গ্রামে ধরো 500 লোক আছে, মানুষ নির্ধারণ করতো আরে ও মিথ্যা কথা বলে, একটা লোক, নট মোর দেন 2। এখন জনে জনে সবাই আমরা মিথ্যা কথা বলি, কারণ হইলো ওইটা ছিল সামন্তবাদী অবশেষের একটা আলাদা নীতিগত চরিত্র ছিল। আর এটা হলো পুঁজিবাদী লুণ্ঠনকারী সমাজের একটা চরিত্র। কাজে আমরা এখানে সব মিথ্যা কথা বলি স্বার্থের জন্য, ওখানে এতটা স্বার্থ ছিল না, কাজেই মানুষ মিথ্যা কথা বলতো না, বিনা কারণে মিথ্যা কথা বলতো না। আর হলো মানুষ, জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষকে খুব সম্মান করতো। প্রাইমারি স্কুলে হেডমাস্টার রাস্তা দিয়ে হাইটে যেতেছে, রাস্তা ফাঁক হয়ে যেত, স্যার সালাম আলাইকুম, স্যার সালাম আলাইকুম। কোনো মুরব্বী হাইটে যেতেছে, চাচা সালাম আলাইকুম, দাদা সালাম আলাইকুম, বা আদাব, নমস্কার, এটা ছিল। এবং আমাদের এলাকাতে যেটা ছিল, আমার এলাকাটা মূলত জয়সিদ্ধিটা সিলেট প্রভাবিত। ইটনা থানার পূর্ব অঞ্চলটা টোটালি সিলেটের সংস্কৃতি প্রভাবিত। ওখানে ধান কাটার পরেই, বৈশাখ মাসের 15-র মধ্যে ধান কাটা শেষ, কারণ তখন ওই ইরিধান ছিল না, ইরিধান পাকতে সময় লাগে। বৈশাখ মাসের পরেই শুরু হইতো ফুটবল খেলা। ওই খেলা গ্রামে গ্রামে হইতো, থানায় থানায় হইতো। ওইটা যারা না দেখছে, গ্রামীণ ফুটবল খেলা, ওই যে সৌন্দর্য, ইটনার শক্তির টিম, জয়সিদ্ধির 11 ব্রাদার্স, এইগুলো যারা না দেখছে তারা বুঝবে না ফুটবল টিম হইতো। এরপরে বর্ষাকালে মনসামঙ্গল পূজার পরেই নৌকা দৌড়, সেই নৌকা দৌড়ের যে সারি গান, অকল্পনীয় নৌকা দৌড়ের জারি গান, সারি গান, সেই নৌকা দৌড় হলো সবচেয়ে আমার কাছে সুন্দর একটা অনুষ্ঠান মনে হয়। নৌকা দৌড়কে সুন্দর সংস্কৃতি, কিন্তু এই সংস্কৃতিটা এখন পানির কারণে, পানি নাই, নদী নাই, এই কারণে নষ্ট হয়ে গেছে। কিন্তু আগে গ্রামে গ্রামে নৌকা দৌড় হইতো, বাউল গান হইতো, সাংঘাতিকভাবে বাউল গান হইতো। আমি শাহ আব্দুল করিমকে গান গাইতে শুনছি তার যৌবনে, শাহ আব্দুল করিমকে গান গাইতে শুনছি আমি। মন কান্দে মোর প্রাণ কান্দে রে, কান্দে মোর হইয়া, কোন বনে লুকাইলে বন্ধু আমায় পাশুরিয়া রে। শাহ আব্দুল করিমের মুখে আমি এই গান শুনছি। আমি শাহ আব্দুল করিমের মুখে এমন দিনের পর দিন ওনারা পালা গান গাইতেন। শাহ আব্দুল করিম, আলাউদ্দিন, আবেদ আলী, তারপরে ওয়াজেদ আলী, তাহের, এবং এক সময় খুব ছোটবেলায় বোধহয় উকিল মুন্সি, আমি তাদের সেই পালা গান শুনছি। ওইটা ছিল সমাজ। বর্ষাকালে সকাল 10টা থেকে গান শুরু হইতো, 12টা, 12:30 পর্যন্ত হইতো। তারপরে আবার শুরু হইতো জোহরের নামাজের পরে, সারা দিন গান হইতো, বাউল গান। সেইটা ছিল সংস্কৃতি। এরপরে আরেকটা জিনিস বাংলাদেশের সংস্কৃতি থেকে অবলুপ্ত হয়ে গেছে, সেটা হলো গ্রামে গ্রামে যাত্রা পালা হইতো। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ইন দ্য ইয়ার 1961-62, তখন বাংলাদেশে একটা পাগল করা যাত্রাপালা আসলো। যাত্রাপালাটার নাম হলো রূপবান। এই রূপবান যারা না দেখছে তখন এদের জন্ম বৃথা ছিল। পরবর্তীকালে অবশ্য সেই রূপবান সিনেমায় আইসা গেল এবং সুজাতা নামদারি একজন চিত্রনায়িকা রূপবান হইয়া একদম দেশ পাগল করে দিল।
সেই রূপবানের পালা, গ্রামে গ্রামে যাত্রা পালা হইতো, মা মাটি মানুষ, হ্যাঁ সত্য কথা কও, এইরকম ধরনের, বাবা কেন চাকর, সুন্দর সুন্দর নাম, মানুষ, 22 বছর পরে ইতিহাসের বিচার, এইগুলা হইতো গ্রামে গ্রামে। গুনাই বিবি আবার একদম যে নিচে গ্রামে যেখানে করে অন্ধকার, সেখানে হলো গুনাই বিবি, রূপবান পালা, এইরকম ধরনের পালা হইতো সব জায়গাতে। এখন এটা অনুপস্থিত। এবং সেই পালাগুলোর মধ্যে মূল চেতনাটা যে ছিল, মূল প্রতিপাদ্য বিষয়টা ছিল সত্যের জয়, মিথ্যার পরাজয়, প্রেম জয়ী হবে আর দুষ্কাম পরাজিত হবে। এই ছিল ওই পালাগুলোর, ওই যাত্রা গানগুলোর মূল প্রতিপাদ্য বিষয়। এখন এগুলো অনুপস্থিত। এখন গ্রামে গ্রামে শুধু কেমনে টাকা টাকা টাকা, টাকা কিভাবে কামাইবা, লুট কিভাবে করবা, সেই লুটের পিছনে আগে রাজনীতি কম ছিল। আগে একজন দোকানদার যদি কিছু অন্যায়ভাবে মিথ্যাভাবে কোনো কিছু বেশি লাভ করত, মানুষ সেই দোকানদারকে ঘৃণা করত। আগে যদি কোনো চাকরিজীবী তেমন ছিল না, দারোগার চাকরি যদি করছে কোনো বাড়িতে, পুলিশের চাকরি, সেই বাড়ির সাথে মানুষ আত্মীয়তা করছে না, আর এটা দারোগা বাড়ি, আত্মীয়তা করছে না। তবে মুন্সেফ বাড়ির খুব দাম ছিল, খুব রেয়ার মুসলমান পরিবার মুন্সেফ হইতো, মুন্সেফ বাড়ির খুব দাম ছিল। কিন্তু দারোগা বাড়ি ঘুষ খায় যদি শুনছে কেউ, তাইলে মানুষ এদের সাথে আত্মীয়তা করছে না, এদেরকে ঘৃণা করছে। কিন্তু এখন এদের সাথে দৌড়ায় গিয়ে বেশি আত্মীয়তা করে। আগে মানুষ 2 বেলা পেটের ভাত, একটু পরার কাপড়, সারা গ্রামে অনেক সময় আমি দেখছি 3 জোড়া জুতা ছিল, স্যান্ডেল জুতা। একজন শ্বশুর বাড়িতে গেলে আরেকজনের জুতা লইয়া যাইতো, এই জুতাটা হাতে লইয়া গিয়ে শ্বশুর বাড়ির সামনে গিয়ে পায়ে দিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে ঢুকতো। এই ছিল, তারপরও মানুষ সুখী ছিল। আর এখন মানুষের এত অবস্থা, এত টাকা, এত পয়সা, এত, তারপরও খারাপ। মেয়ে গেছে আমেরিকা, গিয়া চলে গেছে কোথায় কেউ খোঁজ রাখে না। ছেলে রাত্রে 12টার পরে মদ খাইতে যায়, 3টার সময় টলতে টলতে বাসায় আসে, গুলশানের বড় বাসায়। স্ত্রী কোথায় যায় কেউ খোঁজ রাখে না। এই যে পরিবার এবং সমাজ, অর্থনীতি, এটা এই যে লুটেরা অর্থনীতির কারণে, লুম্পেন ইকোনমির কারণে সৃষ্টি হয়েছে। এবং সেই লুম্পেন ইকোনমিকে এখন গার্ড করতেছে বর্তমান শেখ হাসিনা সরকার। এবং তারা তার পক্ষে খুব গুণগান গায়, কারণ তারা কিছু ওই যে রস পরে নিচে দেয়, চুষে চুষে খায়া নিজেদেরকে মনে করে আমরা খুব ধন্য হইলাম। এই সমাজটা চাই না, এই লুণ্ঠনের সমাজটা চাই না। আবারও বলছি, এই লুটেরাদের সমাজটা চাই না। এই দেশের মানুষ সুখী হোক, এই দেশের গরিব মানুষ এত কিছুর মধ্যে একটু আনন্দ নিয়ে ঈদের দিনটা পার করুক। এই দেশে ভালো মানুষের রাজত্ব সৃষ্টি হোক, ভালো মানুষের নেতৃত্ব সৃষ্টি হোক, সৎ এবং সত্য কথা আসুক। এই দেশ একটা অসাম্প্রদায়িক দেশ হোক, বাঙালি জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে পরিগণিত হোক। ঈদের দিনে আমি এই আশা, এই কামনা, এই দোয়া আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি বাংলাদেশের সমস্ত মানুষকে ভালো রাখো, সুখে